5-6 দিনের মধ্যেই বিজয়ার রোগ সারিয়া গেল বটে, কিন্তু শরীর সারিতে দেরি হইতে লাগিল। বিলাস ভালো ডাক্তার দিয়া বলকারক ঔষধ ও পথ্যের বন্দোবস্ত করিতে ত্রুটি করিল না, কিন্তু দুর্বলতা যেন প্রতিদিন বাড়িয়াই যাইতে লাগিল। এদিকে ফাল্গুন শেষ হইতে চলিল, মধ্যে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম সপ্তাহেই ছেলের বিবাহ দিবেন রাসবিহারীর ইহাই সংকল্প। কিন্তু পাত্র যত দিন দিন পরিপুষ্ট ও কান্তিমান হইয়া উঠিতে লাগিলেন, কন্যা তেমনই শীর্ণ ও মলিন হইয়া যাইতেছে দেখিয়া রাসবিহারী প্রত্যহ একবার করিয়া আসিয়া উদ্বেগ প্রকাশ করিয়া যাইতে লাগিলেন। অথচ চেষ্টার কোনো দিকে কিছু মাত্র ত্রুটি হইতেছে না। তবে এ কি? সেই মাইক্রোস্কোপ ঘটিত ব্যাপারটা বাহির হইতে কেমন করিয়া না জানি একটু অতিরঞ্জিত হইয়াই পিতাপুত্রের কানে গিয়াছিল। শুনিয়া ছোট তরফ যতই লাফাইতে লাগিল, বড় তরফ ততই তাহাকে ঠান্ডা করিতে লাগিলেন। পরিশেষে ছেলেকে তিনি বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে এই সকল ছোটখাটো বিষয় লইয়া দাপাদাপি করিয়া বেড়ানো শুধু যে নিষ্প্রয়োজন তাই নয়, তাহার অসুস্থ দেহের উপর হাঙ্গামা করিতে গেলে এতে বিপরীত ঘটাও অসম্ভব নয়। বিলাস পৃথিবীর আর যত লোককেই তুচ্ছ তাচ্ছিল্য করুক, পিতার পাকা বুদ্ধিকে সে মনে মনে খাতির করিত, কারণ ঐহিক ব্যাপারে সে বুদ্ধির উৎকর্ষতার এত অপর্যাপ্ত নজির রহিয়া গেছে যে তাহার প্রামাণ্য সম্বন্ধে সন্দেহ করা এক প্রকার অসম্ভব। সুতরাং এই লইয়াই বুকের মধ্যে তাহার যত বেশি গাঁজাইয়া উঠিতে থাকুক, প্রকাশ্য বিদ্রোহ করিতে সাহস করে নাই। কিন্তু আর সহিল না। সেদিন হঠাৎ অতি তুচ্ছ কারণে সে কালীপদকে লইয়া পড়িল এবং প্রথমটা এই মারি করিয়া অবশেষে তাহার মাহিনা চুকাইয়া দিতে গোমস্তার প্রতি হুকুম করিয়া তাহাকে ডিসমিস করিল। চিকিৎসক বিজয়া সকালে বিকালে যৎকিঞ্চিৎ ভ্রমণের ব্যবস্থা করিয়াছিলেন। সেদিন সকালে সে নদীর তীরে একটু ঘুরিয়া ফিরিয়া বাটি ফিরিতেই কালীপদ অশ্রু বিকৃত স্বরে বলিল, মা, ছোট বাবু আমাকে জবাব দিলেন। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? কালীপদ কাঁদিয়া ফেলিয়া বলিল, কর্তা বাবু স্বর্গে গেছেন, কিন্তু তেনার কাছে কখনো গালমন্দ খায়নি মা, কিন্তু আজ। বলিয়া সে ঘন ঘন চোখ মুছিতে লাগিল। তারপরে কান্না শেষ করিয়া যাহা কহিল তাহার মর্ম এই যে যদিচ সে কোনো অপরাধ করে নাই, তথাপি ছোটবাবু তাহাকে দু চক্ষে দেখিতে পারেন না। ডাক্তারবাবুর কাছে সেই বাক্সটা দিতে যাওয়ার কথা কেন আমি তাহাকে নিজে জানাই নাই, কেন আমি তাহাকে ঘরে ডাকিয়া আনিয়াছিলাম, ইত্যাদি ইত্যাদি। বিজয়া চৌকির উপর অত্যন্ত শক্ত হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ পর্যন্ত একটা কথাও কহিল না। পরে জিজ্ঞাসা করিল, তিনি কোথায়? কালীপদ বলিল, কাছারি ঘরে বসে কাগজ দেখছেন। বিজয়া ক্ষণকাল ইতস্তত করিয়া কহিল, আচ্ছা, দরকার নেই, এখন তুই কাজ করগে যা। বলিয়া সে নিজেও চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে জানালা দিয়া দেখিতে পাইল বিলাস কাছারি ঘর হইতে বাহির হইয়া বাড়ি চলিয়া গেল। কেন যে আজ সে তত্ত্ব লইতে বাড়ি ঢুকিল না তাহা সে বুঝিল। দয়াল আরোগ্য হইয়া আবার নিয়মিত কাজে আসিতেছিলেন। সন্ধ্যার পূর্বে ঘরে ফিরিবার সময় এক একদিন বিজয়া তাহার সঙ্গ লইত এবং কথা কহিতে কহিতে কতকটা পথ আগাইয়া দিয়া পুনরায় ফিরিয়া আসিত। নরেনের প্রতি দয়ালের অন্তঃকরণ সম্ভ্রমে কৃতজ্ঞতায় একেবারে পরিপূর্ণ হইয়াছিল। পীড়ার কথা উঠিলে বৃদ্ধ এই নবীন চিকিৎসকের উচ্ছ্বসিত প্রশংসায় সহস্রমুখ হইয়া উঠিতেন। বিজয়া চুপ করিয়া শুনিত, কিন্তু কোনরূপ আগ্রহ প্রকাশ করিত না বলিয়াই দয়াল মুখ ফুটিয়া বলিতে পারিতেন না যে তাহার একান্ত ইচ্ছা ইহাকে ডাকাইয়াই একবার বিজয়ার অসুখের কথাটা জিজ্ঞাসা করা হয়। ভিতরের রহস্য তখনও তাহার সম্পূর্ণ অগোচর ছিল বলিয়াই বিজয়ার নীরব উপেক্ষায় তিনি মনে মনে পীড়া অনুভব করিয়া সহস্র প্রকার ইঙ্গিতের দ্বারা প্রকাশ করিতে চাহিতেন, হোক সে ছেলে মানুষ, কিন্তু যেসব নামজাদা বিজ্ঞ চিকিৎসকের দল তোমার মিথ্যা চিকিৎসা করিয়া টাকা এবং সময় নষ্ট করছে,
তাদের চেয়ে সে ঢের বেশি বিজ্ঞ, এ আমি শপথ করে বলতে পারি। কিন্তু এই গোপন রহস্যের আভাস পাইতে তাহার বেশি দিন লাগিল না। দিন ৫-৬ পরেই একদিন সাহসা তিনি বিজয়ার ঘরে আসিয়া বলিলেন, কালীপদকে আর তো আমি বাড়িতে রাখতে পারি নে মা। বিজয়ের এ আশঙ্কা ছিলই, তথাপি সে জিজ্ঞাসা করিল, কেন? দয়াল কহিলেন, তুমি যাকে বাড়িতে রাখতে পারলে না, আমি তাকে রাখবো কোন সাহসে, বলো দেখি মা। বিজয় মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কহিল, কিন্তু সেটাও তো আমারই বাড়ি। দয়াল লজ্জা পাইয়া বলিলেন, তা তো বটেই, আমরা সকলেই তো তোমার আশ্রিত মা। কিন্তু বিজয়া জিজ্ঞাসা করিল, তিনি কি আপনাকে রাখতে নিষেধ করেছেন? দয়াল চুপ করিয়া রহিলেন। বিজয়া বুঝতে পারিয়া কহিল, তবে আমার কাছেই কালীপদকে পাঠিয়ে দেবেন। সে আমার বাবার চাকর, তাকে আমি বিদায় দিতে পারবো না। দয়াল ক্ষণকাল মৌন থাকিয়া সংকোচের সহিত কহিলেন, কাজটা ভালো হবে না মা, তার অবাধ্য হওয়াও তোমার কর্তব্য নয়। বিজয়া ভাবিয়া বলিল, তাহলে আমাকে কি করতে বলেন? দয়াল কহিলেন, তোমাকে কিছুই করতে হবে না, কালীপদ নিজেই বাড়ি যেতে চাচ্ছে, আমি বলি কিছুদিন সে তাই যাক। বিজয়া অনেকক্ষণ নীরব থাকিয়া একটা দীর্ঘশ্বাসের সঙ্গে বলিল, তবে তাই হোক, কিন্তু যাবার আগে এখানে তাকে একবার পাঠিয়ে দেবেন। দীর্ঘশ্বাসের শব্দে চকিত হইয়া বৃদ্ধ মুখ তুলিতেই এই তরুণীর মলিন মুখের উপর একটা নিবিড় ঘৃণার ছবি দেখিতে পাইয়া স্তম্ভিত হইয়া গেলেন। সেদিন এ সম্বন্ধে আর কোনো কথা বলিতে তাহার সাহস হইল না। ইহার পর ৪-৫ দিন দয়ালকে আর দেখিতে পাওয়া গেল না। বিজয়া কাছারি ঘরে সংবাদ লইয়া জানিল তিনি কাজেও আসেন নাই। শুনিয়া উদ্বিগ্ন চিত্তে ভাবিতেছে লোক পাঠাইয়া সংবাদ লওয়া প্রয়োজন কিনা। এমনি সময় দ্বারের বাহিরে তাহারই কাশির শব্দে বিজয়া সানন্দে উঠিয়া দাঁড়াইল এবং অভ্যর্থনা করিয়া তাহাকে ঘরে আনিয়া বসাইল। দয়ালের স্ত্রী চিররুগ্না, হঠাৎ তাহারই অসুখের বাড়াবাড়িতে কয়েকদিন তিনি বাহির হইতে পারেন নাই। নিজেকেই পাক করিতে হইতেছিল, অথচ তাহার নিরুদ্বেগ মুখের চেহারা বিজয়া বুঝিতে পারিল বিশেষ কোনো ভয় নাই। তথাপি প্রশ্ন করিল, এখন তিনি কেমন আছেন? দয়াল বলিলেন, আজ ভালো আছেন। নরেন বাবুকে চিঠি লিখতে কাল বিকেলে এসে তিনি ওষুধ দিয়ে গেছেন। কি অদ্ভুত চিকিৎসা মা, ২৪ ঘন্টার মধ্যেই পীড়া যেন ১২ আনা আরোগ্য হয়ে গেছে। বিজয় মুখ টিপিয়া হাসিয়া কহিল, ভালো হবে না? আপনাদের সকলের কি সোজা বিশ্বাস তার উপরে। দয়াল বলিলেন, সে কথা সত্যি, কিন্তু বিশ্বাস তো শুধু শুধু হয় না মা। আমরা পরীক্ষা করে দেখেছি কিনা, মনে হয় ঘরে পা দিলেই যেন সমস্ত ভালো হয়ে যাবে। তা হবে বলিয়া বিজয় আবার একটুখানি হাসিল। এবার দয়াল নিজেও একটু হাসিয়া কহিলেন, শুধু তারই চিকিৎসা করে যাননি মা, আরো একজনের ব্যবস্থা করে গেছেন। বলিয়া তিনি টেবিলের উপর এক টুকরো কাগজ মিলিয়া ধরিলেন। একখানা প্রেসক্রিপশন, উপরে বিজয়ার নাম লেখা। লেখাটুকুর উপর চোখ পড়িবা মাত্রই ওই কয়টা অক্ষর যেন আনন্দের বাণ হইয়া বিজয়ার বুকে আসিয়া বিঁধিল। পলকের জন্য তাহার সমস্ত মুখ আরক্ত হইয়াই একেবারে ছাইয়ের মতো ফ্যাকাশে হইয়া গেল। বৃদ্ধ নিজের কৃতিত্বের পুলকে এমনই বিভোর হইয়াছিলেন যে সেদিকে দৃষ্টিপাতও করিলেন না। বলিলেন, তোমাকে কিন্তু উপেক্ষা করতে দেব না মা, ওষুধটা একবার পরীক্ষা করে দেখতেই হবে, তা বলে দিচ্ছি। বিজয় আপনাকে সামলাইয়া লইয়া কহিল, কিন্তু এ যে একেবারে অন্ধকারে ঢিল ফেলা। বৃদ্ধ গর্বে প্রদীপ্ত হইয়া বলিলেন, ইস, তাই বুঝি? এ কি তোমার নেটিভ ডাক্তার পেয়েছো মা, যে দক্ষিণা দিলেই ব্যবস্থা লিখে দেবে? এ যে বিলাতের বড় পাশ করা ডাক্তার, নিজের চোখে না দেখে যে এরা কিছুই করেন না, এদের দায়িত্ববোধ কি সোজা মা? অকৃত্রিম বিস্ময় বিজয় দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, নিজের চোখে দেখে কি রকম? কে বললে আমাকে তিনি দেখে গেছেন?
এ শুধু আপনার মুখের কথা শুনেই ওষুধ লিখে দিয়েছেন। দয়াল বারবার করিয়া মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, না না না, তা কখনোই নয়। কাল যখন তুমি তোমাদের বাগানের রেলিং ধরে দাঁড়িয়েছিলে, তখন ঠিক তোমার সম্মুখের পথ দিয়েই যে তিনি হেঁটে গেছেন, তোমাকে ভালো করেই দেখে গেছেন। বোধহয় অন্যমনস্ক ছিলে বলেই। বিজয়া হঠাৎ চমকিয়া উঠিল। তার কি সাহেবী পোশাক ছিল? মাথায় হ্যাট ছিল? দয়াল কৌতুকের প্রাবল্যে হা হা করিয়া হাসিতে হাসিতে বলিতে লাগিলেন, কে বলবে যে খাঁটি সাহেব নয়? কে বলবে আমাদের স্বজাতি বাঙালি? আমি নিজেই যে হঠাৎ চমকে গিয়েছিলুম মা। সম্মুখ দিয়া গিয়াছেন, ঠিক চোখের উপর দিয়া গিয়াছেন, তাহাকে দেখিতে দেখিতে গিয়াছেন, অথচ সে একটিবারের বেশি দৃষ্টিপাত পর্যন্ত করে নাই। পুলিশের কোনো ইংরেজ কর্মচারী হইবে ভাবিয়া বরঞ্চ সে অবজ্ঞায় চোখ নামাইয়া লইয়াছিল। তাহার হৃদয়ের মধ্যে কি ঝড় বহিয়া গেল, বৃদ্ধ তাহার কোনো সংবাদই রাখিলেন না। তিনি নিজের মনে বলিয়া যাইতে লাগিলেন, মাঝে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম, না হয় বড় জোর দ্বিতীয় সপ্তাহেই বিবাহ। বললাম, মায়ের যে শরীর সারে না ডাক্তার বাবু, একটা কিছু ওষুধ দিন, যাতে। তাহার মুখের কথাটা অসমাপ্ত রহিয়া গেল। এভাবে অকস্মাৎ থামিয়া যাইতে দেখিয়া বিজয়া মুখ তুলিয়া তাহার দৃষ্টি অনুসরণ করিতেই দেখিল বিলাস ঘরে ঢুকিতেছে। একটা আলোচনা চলিতেছিল, তাহার আগমনে বন্ধ হইয়া গেল। প্রবেশ মাত্রই অনুভব করিয়া বিলাসের চোখ মুখ ক্রোধে কালো হইয়া উঠিল। কিন্তু আপনাকে যথাসাধ্য সংবরণ করিয়া সে নিকটে আসিয়া একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। ঠিক সম্মুখে প্রেসক্রিপশনটা পড়িয়াছিল। দৃষ্টি পড়ায় হাত দিয়া সেখানা টেবিলের উপর হইতে তুলিয়া লইয়া আগাগোড়া ৩-৪ বার করিয়া পড়িয়া যথাস্থলে রাখিয়া দিয়া কহিল, নরেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখছি। এলো কি করে? ডাকে নাকি? কেহই সে কথার উত্তর দিল না। বিজয় ঈষৎ মুখ ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া রহিল। বিলাস হিংসায় পোড়া একটুখানি হাসিয়া বলিল, ডাক্তার তো নরেন ডাক্তার, তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না? শিশির ওষুধ শিশিতেই পচে, তারপরে ফেলে দেওয়া হয়। তা না হয় হলো, কিন্তু এই কলির ধন্বন্তরীটি কাগজখানি পাঠালেন কি করে শুনি? ডাকে নাকি? এ প্রশ্নেরও কেহ জবাব দিল না। সে তখন দয়ালের প্রতি চাহিয়া কহিল, আপনি তো এতক্ষণ খুব লেকচার দিচ্ছিলেন, সিঁড়ি থেকেই শোনা যাচ্ছিল। বলি, আপনি কিছু জানেন? এই জমিদারি সেরেস্তায় বিলাস বিহারীর অধীনে কর্মগ্রহণ করা অবধি দয়াল মনে মনে তাহাকে বাঘের মতো ভয় করিতেন। কালীপদর মুখে শুনিতেও কিছু বাকি ছিল না। সুতরাং প্রেসক্রিপশনখানা হাতে করা পর্যন্ত তাহার বুকের ভিতরটা বাষ্পাতার মতো কাঁপিতেছিল। এখন প্রশ্ন শুনিয়া মুখের মধ্যে জিভটা তাহার এমনই আড়ষ্ট হইয়া গেল যে কথা বাহির হইল না। বিলাস এক মুহূর্ত স্থির থাকিয়া ধমক দিয়া কহিল, একেবারে যে ভিজে বেড়ালটি হয়ে গেলেন, বলে জানেন কিছু? চাকরির ভয়ে যে ভারাক্রান্ত দরিদ্রকে কিরূপহীন করিয়া ফেলে তাহা দেখিলে ক্লেশ বোধ হয়। দয়াল চমকিয়া উঠিয়া স্বরে কহিলেন, আগে হ্যাঁ, আমি এনেছি। তাই বটে, কোথায় পেলেন সেটাকে? দয়াল তখন জড়াইয়া জড়াইয়া কোনো মতে ব্যাপারটা বিবৃত করিলেন। বিলাস স্তব্ধভাবে কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিল, গেল বছরের হিসাবটা আপনাকে সারতে বলেছিলাম, সেটা সারা হয়েছে? দয়াল বিবর্ণ মুখে কহিলেন, আগে দুদিনের মধ্যেই সেরে ফেলবো। হয়নি কেন? বাড়িতে ভারী বিপদ যাচ্ছিল, রাঁধতে হতো, আসতেই পারিনি। প্রত্যুত্তরে বিলাস কুৎসিত কটুকণ্ঠে দয়ালের জরিমার নকল করিয়া হাত নাড়িয়া বলিল, আসতেই পারিনি, তবে আর কি, আমাকে রাজা করেছেন? বলিয়া তীব্র স্বরে কহিল, আমি তখনই বাবাকে বলেছিলাম এসব বুড়ো হাবড়া নিয়ে আমার কাজ চলবে না।
এতক্ষণ পরে বিজয়া মুখ ফিরাইয়া চাহিল। তাহার মুখের ভাব প্রশান্ত গম্ভীর, কিন্তু দুই চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল। অনুচ্চ কঠিন কণ্ঠে কহিল, দয়ালবাবুকে এখানে কে এনেছে জানেন? আপনার বাবা নন, আমি। বিলাস থমকিয়া গেল। তাহার এরূপ কণ্ঠস্বরও সে আর কখনো শুনে নাই, এরূপ চোখের চাহনিও আর কখনো দেখে নাই। কিন্তু নত হইবার পাত্র সে নয়, তাই পলক মাত্র স্থির থাকিয়া জবাব দিল, যেই আনুক, আমার জানবার দরকার নেই। আমি কাজ চাই, কাজের সঙ্গে আমার সম্বন্ধ। বিজয়া কহিল, যার বাড়িতে বিপদ তিনি কি করে কাজ করতে আসবেন? বিলাস উদ্ধতভাবে বলিল, অমন সবাই বিপদের দোহাই পারে, কিন্তু সে শুনতে গেলে তো আমার চলে না। আমি দরকারি কাজ সেরে রাখতে হুকুম দিয়েছিলাম, হয়নি কেন সেই কৈফিয়ত চাই। বিপদের খবর জানতে চাইনে। বিজয়ার ওষ্ঠাধর কাঁপিতে লাগিল। কহিল, সবাই মিথ্যাবাদী নয়, সবাই মিথ্যা বিপদের দোহাই দেয় না, অন্তত মন্দিরের আচার্য দেয় না। সে যাক, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি আমি, যখন জানেন দরকারি কাজ হওয়া চাই, তখন নিজে কেন সেরে রাখেননি? আপনি কেন 4 দিন কাজ কামাই করলেন? কি বিপদ হয়েছিল আপনার শুনি? বিলাস বিস্ময়ে হতবুদ্ধি প্রায় হইয়া কহিল, আমি নিজে খাতা সেরে রাখবো? আমি কামাই করলাম কেন? বিজয়া কহিল, হ্যাঁ তাই। মাসে মাসে 200 টাকা মাইনে আপনি নেন। সে টাকা তো আমি শুধু শুধু আপনাকে দিই নে, কাজ করবার জন্যই দিই। বিলাস কলের পুতুলের মতো কেবল চাহিয়া কহিল, আমি চাকর? আমি তোমার আমলা? সহ্য ক্রোধে বিজয় প্রায় হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছিল। সে তীব্রতর কণ্ঠে উত্তর দিল, কাজ করবার জন্য যাকে মাইনে দিতে হয় তাকে ও ছাড়া আর কি বলে? আপনার অসংখ্য উৎপাত আমি নিঃশব্দে সয়ে এসেছি, কিন্তু যত সহ্য করেছি অন্যায় উপদ্রব ততই বেড়ে গেছে। যান, নিচে যান। প্রভু ভৃত্যের সম্বন্ধ ছাড়া আজ থেকে আপনার সঙ্গে আর আমার কোনো সম্বন্ধ থাকবে না। তুমি আমার অপর কর্মচারীরা কাজ করে, ঠিক সেই নিয়মে কাজ করতে পারেন করবেন, নইলে আপনাকে আমি জবাব দিলুম। আমার কাছারিতে আর ঢোকবার চেষ্টা করবেন না। বিলাস লাফাইয়া উঠিয়া দক্ষিণ হস্তের তর্জনী কম্পিত করিতে করিতে চিৎকার করিয়া বলিল, তোমার এত সাহস! বিজয়া কহিল, দুঃসাহস আমার নয়, আপনার। আমার স্টেটে চাকরি করবেন আর আমারই উপর অত্যাচার করবেন? আমাকে তুমি বলবার অধিকার কে আপনাকে দিয়েছে? আমার চাকরকে আমারই বাড়িতে জবাব দেবার, আমার অতিথিকে আমারই চোখের সামনে অপমান করবার এ সকল স্পর্ধা কোথা থেকে আপনার জন্মালো? বিলাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া চিৎকারে ঘর ফাটাইয়া বলিল, অতিথির বাপের পুণ্য যে সেদিন তার গায়ে হাত দিইনি, তার একটা হাত ভেঙে দিইনি। নচ্ছার বদমাইশ জোচ্চোর লোফার কোথাকার! আর কখনো যদি তার দেখা পাই। শব্দে ভীত হইয়া গোপাল কানাই সিংকে ডাকিয়া আনিয়াছিল। দ্বারপ্রান্তে তাহার চেহারা দেখিতে পাইয়া বিজয়া লজ্জিত হইয়া কণ্ঠস্বর সংযত এবং স্বাভাবিক করিয়া কহিল, আপনি জানেন না, কিন্তু আমি জানি সেটা আপনারই কত বড় সৌভাগ্য যে তাঁর গায়ে হাত দেবার অতি সাহস আপনার হয়নি। তিনি উচ্চশিক্ষিত বড় ডাক্তার। সেদিন তাঁর গায়ে হাত দিলেও হয়তো তিনি একজন পীড়িত স্ত্রীলোকের ঘরের মধ্যে বিবাদ না করে সহ্য করেই চলে যেতেন। কিন্তু এই উপদেশটা আমার ভুলেও অবহেলা করবেন না। ভবিষ্যতে তাঁর গায়ে হাত দেবার শখ যদি আপনার থাকে, তো হয় পিছন থেকে দেবেন, না হয় আপনার মতো আরো 5-7 জনকে নিয়ে তবে সুমুখ থেকে দেবেন। কিন্তু বিস্তর চেঁচামেচি হয়ে গেছে, আর না। চাকর বাকর দারোয়ান পর্যন্ত ভয় পেয়ে ওপরে উঠে এসেছে। যান, নিচে যান। বলিয়া সে প্রত্যুত্তরের অপেক্ষা মাত্র না করিয়া পাশের দরজা দিয়া ও ঘরে চলিয়া গেল।